ভাবুন সেই দেশটা যে একসময় আমাদের দেশকে ২০০ বছর ধরে শাসন করেছে। আমাদের সম্পদ, সংস্কৃতি, পরিশ্রম সবকিছুই নিজের ঝুলিতে পুড়ে নিয়ে গেছে। আজ সেই দেশটা আবার ভারতের দরজায় এসে কড়া নাড়ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার ভারতের মাটিতে এসে পা রেখেছেন, আর সেই সফর নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া বিশ্বে আলোচনার ঝড়। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধু একটি ট্রেড ডিল, নাকি ইতিহাসের সেই পুরনো অধ্যায় আবারও নতুন রূপে ফিরে আসছে? নমস্কার বন্ধুরা, আমি অমিত আপনাদের সাথে। আজকের আমরা আলোচনা করব ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বা সহজ বাংলায় বললে ভারত ও ব্রিটেনের নতুন বাণিজ্য চুক্তি। এই চুক্তি নিয়ে যেমন একদিকে রয়েছে উচ্ছ্বাস, তেমনি অন্যদিকে উকি দিচ্ছে সন্দেহ। কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে ব্রিটেন কখনোই শুধু বাণিজ্যের জন্য ভারতে আসেনি। ২০০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ঠিক একই অজুহাত দিয়েই ভারতে এসেছিল, আমরা শুধু ব্যবসা করব। কিন্তু সেই ব্যবসার আড়ালেই শুরু হয়েছিল লুটপাট, শোষণ আর দাসত্বের দীর্ঘ অধ্যায়। মুঘল আমলের পর থেকে ভারত ছিল বিভক্ত ও দুর্বল, আর সেই সুযোগেই কোম্পানিগুলো পুরো দেশটাকেই নিজের আয়ত্তে করে নেয়। সামান্য কিছু ব্রিটিশ অফিসার, মাত্র কয়েক হাজার সৈন্য, কিন্তু কোটি কোটি ভারতের মাথার উপরে বসে ছিল শাসক হয়ে। আজ ২০২৫-এ দাঁড়িয়ে বন্ধুরা, যখন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ১০০ জনেরও বেশি শিল্পপতি ও ব্যবসায়ী নিয়ে ভারতের মাটিতে নেমেছেন, তখন ইতিহাস যেন সত্যি নিজেই প্রশ্ন ছুড়ে দিল, আবারও কি তারা শুধু ব্যবসায়ী করতে এসেছে? কির স্টারমার এই সফরের আগে লন্ডনে ধামা পিটিয়ে ঘোষণা করে দিয়েছিলেন এটা হবে ব্রেক্সিটের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি ট্রেড ডিল। ব্রিটিশ মিডিয়া এটাকে হিস্টোরিক ইকোনমিক টার্ন বলে আখ্যা দিচ্ছেন, কারণ ব্রেক্সিটের পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে পড়েছিল, আর তখন থেকেই তারা একা হয়ে গেছিল আন্তর্জাতিক বাণিজ্যে। তাদের দরকার ছিল এক বড় পার্টনার, আর সেই জায়গায় আজ ভারতের বিকল্প নেই। তাই এই সফরটা শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও প্রতীকী দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিটিশ প্রধানমন্ত্রী শুধু শুভেচ্ছা জানাতেই আসেননি, তিনি এসেছেন বাণিজ্যের নতুন দরজা খুলতে। আর তার সঙ্গে এসেছেন ব্রিটেনের টপ কোম্পানিগুলোর প্রতিনিধিরা, যেমন রোলস রয়েস, ব্রিটিশ টেলিকম, লন্ডন স্টক এক্সচেঞ্জ, ব্রিটিশ এয়ারওয়েজ। সবাই এখন ভারতের দিকে তাকিয়ে আছে নতুন বাজারে ঢোকার সুযোগে। বন্ধুরা, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার যখন এয়ারওয়েজের ফ্লাইটে মুম্বাই নামলেন, তখন তার সঙ্গে ছিল ১০০রও বেশি শিল্পপতি। তাকে স্বাগত জানিয়েছিল আমাদের মহারাষ্ট্রের গভর্নর ও উপমুখ্যমন্ত্রী আর রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। অদ্ভুতভাবেই প্রধানমন্ত্রী দিল্লি না গিয়ে মুম্বাইতে নামলেন। কার্যত বলা যেতেই পারে এটি একটা প্রতীকী বার্তা। তারা রাজনীতি নয়, ব্যবসার কথাই বলতে এসেছে। ব্রিটিশ মিডিয়াও খুব উচ্ছ্বাসের সাথেই এই সফরটাকে কভারেজ করেছে। তারা লিখেছেন, হিস্টোরিক্যাল ট্রেড মিশন ল্যান্ডস ইন ইন্ডিয়া। অন্যদিকে ভারতীয় মিডিয়া কিন্তু তুলনামূলকভাবে অনেক শান্ত। সবই সময়ের খেলা বন্ধুরা। ভাবুন, যাদের এক সময় আমরা বলতাম সাহেব, আজ তারা আমাদের দেশে আসছে সুযোগের সন্ধানে। ব্রিটেন, যাদের এক সময় মনে হতো তারা আমাদের ওপর শাসন করেই জন্মেছে, আজ সেই দেশটা বলছে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার। এটাই হলো সেই সময়ের খেলা। আজকের ভারত বিশ্বের ৫ম অর্থনীতি, ৩য় বৃহত্তম ক্রয় ক্ষমতার দেশ। আর সেই কারণে ব্রিটেনের মতন পুরনো শক্তিশালী দেশও এখন ভারতের দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে ভারতের বাজারই হতে পারে তাদের অর্থনীতির জন্য নতুন জীবনদায়ী অক্সিজেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি ভারতের জন্য লাভজনক, নাকি আবারও কোনো নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাইপের কিছু ফাঁদ তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে বুঝতে হবে ব্রিটেন কেন এত আগ্রহী এই এফটি এর প্রতি। ভারতের কি লাভ হবে ও কি ঝুঁকি, আর ২০২০ সালের ব্রিক্স এক্সিটের পর ব্রিটেন কিভাবে এক নতুন দুনিয়া খুঁজছে। চলুন বন্ধুরা, আগে ব্রিটেনের সেই এক্সিটের ঐতিহাসিক ভুল সম্পর্কে জানি। ২০২০ সালে যুক্তরাজ্য ইউরোপের ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। তখন স্লোগান ছিল টেক ব্যাক কন্ট্রোল, অর্থাৎ নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নাও। কনজারভেটিভ পার্টি সেই সময় জনগণকে বোঝায় যে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম কানুন আমাদের অর্থনীতিকে বেঁধে রেখেছে, আমরা স্বাধীন হলে আরো ভালোভাবে বিশ্বে ব্যবসা করতে পারবো। কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই উল্টো হয়ে গেল। এক্সিটের পর থেকে ইউরোপের সঙ্গে তাদের বাণিজ্য হঠাৎই কমে গেল, বিদেশি বিনিয়োগ কমতে লাগলো, আর অর্থনীতিও ধীরে ধীরে নেমে যেতে লাগলো মন্দার দিকে। আর তারপর শুরু হলো রাজনৈতিক অস্থিরতা। মাত্র ৫ বছরের মধ্যে ব্রিটেন পেল ৪ জন প্রধানমন্ত্রী, বেরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সোনাক, আর এখন কির স্টারমার। প্রত্যেকে বারবার একটাই প্রতিশ্রুতি দিচ্ছিলেন, আমরা ভারতের সঙ্গে নতুন ট্রেড ডিল করব। বেরিস জনসন ব্রিক্স এক্সিটের পর প্রথম বলেছিলেন, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছি, এবার টার্গেট ভারত। কিন্তু কোভিড এর মহামারীর সময় সেই আলোচনা থেমে যায়। তারপর একের পর এক কেলেঙ্কারিতে তার পদত্যাগ হয়। লিজ ট্রাস মাত্র ৪৫ দিনের প্রধানমন্ত্রী ছিলেন। এত ছোট সময়েও তিনি ভারত ও যুক্তরাজ্যের এফটিএ এর কথা তুলেছিলেন। কিন্তু অর্থনীতি বেহালে পাউন্ডের দর ধসে যায়। ভারতের সঙ্গে চুক্তি তো দূরের কথা, নিজের পদটাকেও রাখতে পারলেন না তিনি। তারপর এলেন ভারতেরই এক বংশধর ঋষি সোনাক। ব্রিটেন তখন উত্তেজনায় ভাসছিল। একজন ভারতীয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী। অনেকেই ভেবেছিলেন ভারত ব্রিটেনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে, কিন্তু বাস্তবটা আরো শক্ত ছিল। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে ১০ দফায় বৈঠক হলেও মূল প্রশ্ন, অর্থাৎ ট্যারিফ কমানো বা ভিসার নিয়ম সহজ করা নিয়ে কোনো
চূড়ান্ত ফল আসেনি। ব্রিটেন তখনও অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত আর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছিল। তখনই মঞ্চে আসেন নতুন প্রধানমন্ত্রী কির স্টারমার। তিনি লেবার পার্টির নেতা, যিনি ব্রি-এক্সিটের সিদ্ধান্তের সমালোচক ছিলেন, কিন্তু এখন তিনি খুব ভালোভাবেই জানেন সেই ভুল শোধরানোর একটাই উপায় ভারতের সঙ্গে বড় আকারে বাণিজ্য চুক্তি করা। স্টারমার ব্রিটিশ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ভারতের সঙ্গে ইতিহাসে সবচেয়ে বড় ট্রেড মিশন করব, আর ঠিক তাই করলেন। 2025 সালে অক্টোবর মাসে তিনি 100-রও বেশি শিল্পপতি উদ্যোক্তা নিয়ে ভারতের পথে রওনা দিলেন। কিন্তু এখন বন্ধুরা আপনার মনে হতে পারে কেন ভারতকেই দরকার? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটেনের দৃষ্টিতে ভারত এখন 3টি কারণের জন্য অপরিহার্য। প্রথমত বাজার। ভারত হল বিশ্বের 3য় বৃহত্তম কনজাম্পশন ইকোনমি। 140 কোটিরও বেশি মানুষের বাজারে বিক্রির সুযোগ সীমাহীন। ব্রিটিশ কোম্পানিগুলো এই জন্যই এটাকে স্বপ্নের জায়গা মনে করেন। দ্বিতীয়ত দক্ষ ও সস্তা শ্রম। ভারতের আইটি, ফার্মা, টেক্সটাইল এই সেক্টরগুলো এখন বিশ্বমানের। এখান থেকে ব্রিটেন খুব কম খরচে মানসম্মত পণ্য আমদানি করতে পারে। আর তৃতীয়ত রাজনৈতিক ভারসাম্য। আমেরিকা প্রোটেকশনিজম ও ইউরোপের সংকটের সময় ভারত হলো স্ট্যাবল পার্টনার। আজকের দিনে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতই সেই শক্তি যাকে সবাই পাশে পেতে চায়। বন্ধুরা, ব্রিটেনের বর্তমান অবস্থা পাবে জিডিপি প্রবৃদ্ধি প্রায় 1%-এরও নিচে। উৎপাদন খাত দুর্বল। ব্রি-এক্সিটের পর ইউরোপীয় বাজার হারিয়েছে। জনসংখ্যার বয়স বেড়ে গেছে, শ্রম শক্তি কমে যাচ্ছে। অন্যদিকে ভারতের দিকে তাকালে 7%-এরও বেশি গ্রোথে দৌড়াচ্ছে। বিশ্বের টপ 5 অর্থনীতির মধ্যে রয়েছে। 2030 সালের মধ্যে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছবে। এখন ভাবুন, একটা পতনশীল পুরনো শক্তি যখন একটা উদয়মান নতুন শক্তির দরজায় আসে, তখন সেই ছবিটা কি শুধু ট্রেড ডিলের গল্প, নাকি সময়ের পালা বদলের প্রতীক? বন্ধুরা, স্টারমার বললেন, দিস ইজ দ্য বিগেস্ট ট্রেড মিশন টু ইন্ডিয়া দ্যাট দ্য ইউকে হ্যাজ এভার সেন। অর্থাৎ ব্রিটেনের ইতিহাসে এটাই ভারতের জন্য সবচেয়ে বড় ট্রেড মিশন। এই লাইনটা শুধু বক্তৃতা নয়, একটা মানসিকতার পরিবর্তনের প্রমাণ। যে দেশ একসময় আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল, আজ সেই দেশই বলছে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার অফ গ্লোবাল ট্রেড। ভারতের দিক থেকে এই সফর দেখা হচ্ছে আত্মবিশ্বাসের চোখেই, কারণ আজ ভারত কোনো বাজার নয়, ভারত এখন পার্টনার ইন প্রোগ্রেস। প্রধানমন্ত্রী মোদী ও বিদেশ মন্ত্রক এই সফরকে স্বাগত জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে রেখেছেন কৌশলগত সতর্কতা। মানে আমরা বাণিজ্য করব, কিন্তু আমাদের শর্তে। তাহলে এখন প্রশ্ন আসে, এফটিএ মানে কি? আসলে বন্ধুরা, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে দুই দেশ নিজেদের মধ্যে পণ্য বা সেবার বাণিজ্য শুল্ক বা ট্যাক্স কমিয়ে দেয়, যাতে ব্যবসা সহজ হয়, বাজার খুলে যায় আর বিনিয়োগ বাড়ে। বন্ধুরা, 140টি দেশের সাথে ভারত এখন ব্যবসা করে আসছে, আর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে এখনো পর্যন্ত জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোর সঙ্গে। কিন্তু ব্রিটেনের সঙ্গে এই চুক্তি বিশেষ, কারণ একসময় এই দেশটাই আমাদের অর্থনৈতিক শোষণের কেন্দ্র ছিল। তাই আবার যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে এসে ভারতের সঙ্গে এফটিএতে সই করলেন, তখন সেটাকে শুধু অর্থনৈতিক ঘটনা নয়, এটি প্রতীকী মুহূর্তও বলা চলে। ইতিহাস যেন আবার উল্টো পথে হাঁটছে। এই চুক্তির সারাংশ হিসাবে যদি বন্ধুরা দেখি, তাহলে 14টি রাউন্ডের আলোচনায় 4 বছরের প্রস্তুতি আর প্রায় 25টি ড্রাফট পাল্টানোর পর অবশেষে এই এফটিএ চূড়ান্ত হয়েছে। চুক্তি অনুযায়ী 99% ভারতীয় পণ্য এখন যুক্তরাজ্যের বাজারে শুল্ক ফ্রি, মানে জিরো ট্যারিফে রপ্তানি করা যাবে। অর্থাৎ আগে যে পণ্য 5 থেকে 10% ট্যাক্স লাগতো, সেটি সম্পূর্ণ মুক্ত। এতে ভারতীয় টেক্সটাইল, লেদার, জুয়েলারি, ফার্মা, ফুড প্রসেসিং এর মতো সেক্টরগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। অন্যদিকে যুক্তরাজ্যের 99% পণ্য ভারত আমদানি করবে 3% শুল্কে। অর্থাৎ ব্রিটেন পুরোপুরি জিরো ট্যারিফ পায়নি, ভারত নিজের বাজার রক্ষা করার জন্য সামান্য শুল্ক রেখেছে। দুই দেশ মিলে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে। বন্ধুরা, এই ট্রেডে ভারতের দিক থেকে লাভ পাবে টেক্সটাইল, চামড়া পণ্য, জুতো, গয়না, হস্তশিল্প, ফার্মাসিউটিক্যাল, জেনেরিক ড্রাগস, মশলা, চা, সামুদ্রিক পণ্য, মেডিকেল ডিভাইস ও ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ। এই পণ্যগুলো যুক্তরাজ্যে এখন অনেক সস্তায় বিক্রি করা যাবে, কারণ শুল্ক লাগবে না। ফলে ব্রিটিশ বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা কমবে। ব্রিটেনের দিক থেকে হুইস্কি ও জিন 100% থেকে নেমে 10%। লাক্সারি কার যেমন রোলস রয়েস, জ্যাগুয়ার, অ্যাস্টন মার্টিন, চকলেট, বিস্কিট, স্যালমন মাছ, ল্যাম মাংস, কসমেটিক ও মেডিকেল ডিভাইস, এই সব পণ্য ভারতীয় বাজারে তুলনামূলকভাবে সস্তা হবে। যেমন রোলস রয়েসের দাম 20 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। যদিও এটা আমাদের জন্য নয়, ধনী শ্রেণীর মধ্যে এই পণ্যের বিক্রি বাড়বে। ভারত কিন্তু এই ডিলে চোখ বুঝেই দরজা খুলে দেয়নি। তারা কিছু গুরুত্বপূর্ণ সেক্টর সম্পূর্ণভাবে এফটিএ এর বাইরে রেখেছে, যেমন দুধ ও দুগ্ধজাত পণ্য, আপেল, ওটস ও অন্যান্য কৃষি পণ্য, খাদ্য তেল, কারণ এগুলো আমাদের কৃষক ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত।
এই সিদ্ধান্তটাই দেখায় ভারতের এই নতুন কূটনৈতিক দক্ষতা, মানে আমরা বাণিজ্য করব কিন্তু নিজেদের মাটি বেচে নয়। আরো একটা বড় বিষয় হলো সার্ভিস সেক্টর। এফটি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সার্ভিস সেক্টর, বিশেষ করে আইটি, ফিন্যান্স, লিগ্যাল, এডুকেশন, কনসাল্টিং, হেলথ কেয়ার ইত্যাদি। এখানেই ভারতের আসল শক্তি। ভারত চেয়েছিল ব্রিটেনে কর্মরত ভারতীয়দের জন্য ভিসা নিয়মে ছাড়, কিন্তু ব্রিটেন বলেছে না, সেটা তাদের অভ্যন্তরীণ নীতি। তবে তার পরিবর্তে তারা প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় কোম্পানিগুলোকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে, অর্থাৎ ভারতের আইটি ও ফিন্যান্স কোম্পানিগুলো এখন ব্রিটেনে সহজেই কাজ করতে পারবে। ছোট করে বললে এই এফটিএ ভারতের জন্য এক ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই। একদিকে ভারতের এক্সপোর্ট বাড়বে, শিল্প ও এমএসএমইতে চাকরি তৈরি হবে, অন্যদিকে বিদেশ বিলাসবহুল পণ্য সস্তা হয়ে ভারতীয় দেশীয় শিল্পের উপর চাপ বাড়তে পারে। কিন্তু ভারতের স্ট্র্যাটেজি পরিষ্কার, আমরা ব্যবসা করব কিন্তু শর্ত আমাদের নিয়মে। এটাই নতুন ভারতের আত্মবিশ্বাস। বন্ধুরা, এফটি এর সবচেয়ে বড় শক্তি হলো এক্সপোর্ট বুস্ট। ভারত এখন যুক্তরাজ্য থেকে প্রায় $56 বিলিয়ন পণ্য রপ্তানি করে এবং লক্ষ্য ঠিক করা হয়েছে 2023 সালের মধ্যে তা দ্বিগুণ করে $112 বিলিয়ন করা। এটি যদি বাস্তবে সত্যিই ঘটে তাহলে ভারতের জিডিপিতে কমপক্ষে 0.5% সরাসরি যোগ হবে। দেখতে ছোট মনে হলেও বন্ধুরা, $3.5 ট্রিলিয়ন অর্থনীতিতে এটি বিশাল অঙ্ক। ভারতের উৎপাদন ও রপ্তানি দুই বাড়বে। সরকারি বিশ্লেষণ বলছে আগামী 5 বছরে প্রায় 20 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, বিশেষ করে টেক্সটাইল, লেদার আর জুয়েলারি এবং ফার্মা সেক্টরে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ছোট কারখানা, গৃহভিত্তিক শিল্প, এমএসএমই, এইসব ক্ষেত্রেই চাকরি সুযোগ বাড়বে। আর এগুলোই হলো ভারতের বাস্তব অর্থনীতির মেরুদণ্ড। বন্ধুরা, ভারত আজ শুধু এক অর্থনৈতিক পর্যটন নয়, বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা একটি ডিসাইডিং ফ্যাক্টর। এই এফটি এর মাধ্যমে ভারত কয়েকটি কৌশলগত সুবিধা পাচ্ছে। যে ব্রিটেন একসময় ইউরোপের ছায়া ছিল, এখন সেই ব্রিটেন ভারতের সঙ্গে সরাসরি অর্থনৈতিক সম্পর্ক তৈরি করছে। আর এটাই ভারতকে পশ্চিমা রাজনীতিতে নতুন করে প্রভাবশালী করে তুলছে। যখন আমেরিকা ভারতীয় পণ্যে উচ্চ ট্যারিফ বসায়, তখন ব্রিটেনের সঙ্গে এই চুক্তি এক ধরনের কাউন্টার ব্যালেন্স। ভারত এখন বিকল্প বাজার তৈরি করেছে, যা আমেরিকার উপর নির্ভরতা কমবে। ব্রিটেনের এই ঝোঁক আসলে কমনওয়েলথে নতুন ভূমিকাও তৈরি করেছে। আজ ভারত সেই সংগঠনের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ। তাই ব্রিটেন জানে ভারতকে পাশে না রাখলে বিশ্বমঞ্চে তারা পিছিয়ে পড়বে। ভারতের কৌশলগত আত্মবিশ্বাস বা স্ট্র্যাটেজিক কনফিডেন্স যদি আপনি দেখেন, তাহলে এই পুরো ডিলের মধ্যে ভারতের আচরণ ছিল স্পষ্ট ও ঠান্ডা মাথায়। দ্রুত নয়, ধীরে আলোচনা, নিজের স্বার্থ ও সময় নেওয়া, কৃষি ও খাদ্য উৎপাদনকে সুরক্ষিত রাখা, আর শেষে এমন এক সমঝোতা যেখানে ভারতও যেতে ব্রিটেনও খুশি থাকে। বলা যেতেই পারে বন্ধুরা, এটাই আজকের ভারত। না মাথা নিচু করে গ্রহণ, না অহংকার করে প্রত্যাখ্যান, বরং শর্ত নির্ধারণে আত্মবিশ্বাস। তবে সবটাই সমান্তরাল নয়, কিছু ঝুঁকিও রয়েছে। বিদেশি লাক্সারি ও অ্যালকোহল ব্র্যান্ড ভারতীয় বাজারে ঢুকলে স্থানীয় ব্র্যান্ডগুলোর বিক্রি কমতে পারে। ভারতের তরুণ প্রজন্মে ইম্পোর্টেড কালচার ও বিলাসী পণ্যের আকর্ষণ বাড়বে। সামাজিক ও আর্থিক দিক থেকে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। যুক্তরাজ্য ভিসা নীতি কঠোর, তাই ভারতীয় প্রফেশনালদের সুযোগ সীমিত থাকতে পারে। তবে এগুলো সামলাতে ভারতের হাতে যথেষ্ট কৌশলগত অভিজ্ঞতা আর অর্থনৈতিক শক্তি আছে। বন্ধুরা, এক কথায় বললে এই এফটিএ শুধু একটি ট্রেড ডিল নয়, এটা সময়ের প্রতীক, যেখানে এক সময়কার উপনিবেশ এখন সমান মর্যাদার বাণিজ্যিক অংশীদার। যে দেশ একদিন আমাদের সম্পদ লুটে নিয়ে গেছিল, আজ সেই দেশ আমাদের দরজায় এসে বলছে চলুন একসাথে ব্যবসা করি। এটাই নতুন ভারতের আত্মসম্মান, আত্মবিশ্বাস আর কূটনৈতিক জয়। বন্ধুরা, আজ সময়ের চাকা এমনভাবে ঘুরেছে যে ইতিহাস যেন আজ নিজেই বলছে, যাকে একদিন শাসন করেছিলে আজ তারই সহায়তায় তুমি বাঁচবে। বন্ধুরা, ভারতের এই অবস্থান এখন একটা ব্যালেন্সড পাওয়ার। একদিকে আমেরিকা, অন্যদিকে ইউরোপ ও ব্রিটেন, সবাই এখন ভারতের দিকে তাকিয়ে আছে, কারণ ভারত জানে কাকে কখন পাশে নিতে হবে। আজকের ভারত কারোর অধীন নয়, বরং বিশ্ব কূটনীতিতে ডিসাইডিং ভয়েস। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত এখন নির্ভয়ে নিজের শর্তে ডিল করছে। কৃষি ও স্থানীয় শিল্পকে বাঁচিয়ে ভারত এই এফটিএতে সই করেছে। এক্সপোর্ট, কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগ সব ক্ষেত্রেই নতুন নতুন সুযোগ বাড়াচ্ছে। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকেই সন্দেহের প্রশ্ন করছেন যে ব্রিটিশরা আবার ফিরে এলো না তো? তবে উত্তর হবে সোজা, একদমই না। কারণ 200 বছরের পরাধীনতায় আমাদের শিখিয়েছে কিভাবে নিজের স্বার্থ রক্ষা করে বিশ্বকে নেতৃত্ব দিতে হয়। ভারত এখন সেই শিক্ষাকে সামনে রেখে এগোচ্ছে। বন্ধুরা, সময় বদলেছে, ভারতও এবার প্রস্তুত সমান মর্যাদায় নিজের শর্তে বিশ্বের সঙ্গে পথ চলতে। সবশেষে বন্ধুরা, ধন্যবাদ। এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।